কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন বিতর্ক। গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, মন্তব্য মেজর হাফিজের। শিগগিরই খাল খনন শুরু, ফ্যামিলি কার্ড দিতে মন্ত্রিসভার কমিটি গঠন। ডোপ টেস্ট পজিটিভ হলে হবে না সরকারি চাকরি। রমজানে লেবু, শসা ও মাংসের দাম বৃদ্ধি, নিত্যপণ্য আগের মতোই বিক্রি। এইচএসসি পরীক্ষা 2026-এর ফর্ম পূরণ শুরু 1 মার্চ। মৌমাছির ঝাঁকের হামলায় ক্রিকেট মাঠে আম্পায়ারের মৃত্যু। দর্শক, শুনছিলেন মধ্যরাতের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলতে দেখা গেছে। কোথাও কিছুক্ষণ খোলা রেখে স্লোগান দেওয়া হলেও পরে আবার বন্ধ করা হয়। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার অভিযোগ তুলেছে এনসিপি। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন এনসিপির খুলনা মহানগরের সংগঠক আহমদ হামিম রাহাত। আওয়ামী লীগের কার্যালয় ঘিরে সৃষ্ট তৎপরতায় সুশীল সমাজ মনে করছে, নিষিদ্ধ দলের কার্যক্রম আইনগত প্রক্রিয়া ছাড়া শুরু হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থান আদর্শগত পরিবর্তনের জন্য হলেও সুস্থ রাজনৈতিক চর্চা না হলে পুরানো শক্তির পুনর্বাসনের ঝুঁকি থাকবে। দোষারোপের রাজনীতি ছাড়ারও আহ্বান জানাচ্ছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। বিএনপির এই নেতা উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না, কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদনমোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে কালের কণ্ঠ এক খবরে জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় সারা দেশে খাল খনন কর্মসূচি দ্রুত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 180 দিনের মধ্যে অধিকাংশ খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালুর জন্য 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে 8 বিভাগের একটি করে উপজেলায় এই কার্ড চালু হবে। এছাড়াও প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়েছে, যা মে মাস থেকেই শুরু হবে। মাদকাসক্ত নিশ্চিত করতে ডোপ টেস্ট পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। আর চাকরিরত হয়ে থাকলে সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী তা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। মাদকাসক্ত শনাক্ত হওয়ার পর নির্দেশনা অনুযায়ী চিকিৎসা না নিলে সেটিও হবে শাস্তিযোগ্য অপরাধ। জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ বিধিমালা 2026-এ এসব কথা বলা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ডোপ টেস্ট টেকনিক্যাল কমিটির গঠনের কথা বলা হয়েছে। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সভাপতি হবেন। বিধিমালায় বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানে কেউ মাদক গ্রহণ করেন বলে প্রাথমিকভাবে সন্দেহ হলে ডোপ টেস্ট করা যাবে। গাড়িসহ বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে এবং কর্মরত অবস্থায় চালক মাদক গ্রহণ করেছেন সন্দেহ হলেও এই পরীক্ষা করা যাবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2026 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 মার্চ, চলবে 9 মার্চ পর্যন্ত। ফি জমা চলবে 10 মার্চ পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফি সহ 11 থেকে 18 মার্চ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে 18 মার্চ পর্যন্ত। কেবল বৈধ রেজিস্ট্রেশন পরীক্ষার্থীরাই আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এই বিষয় বা বিষয়গুলো পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে, কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না। অন্যের জমি লিজ নিয়ে চাষ করেই বেঁচে থাকেন মোহর আলী। নিজের বলতে কিছুই নেই, শুধু পরিশ্রম আর স্বপ্ন ছাড়া। সেই স্বপ্নটায় রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে 2.5 বিঘা শশা ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। গাছে গাছে যখন শশা ধরেছিল ঠিক তখনই সব শেষ। আবাদ খরচ সহ প্রায় 2 লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন এই ভূমিহীন কৃষক। বৃহস্পতিবার সকালে মোহর আলী মাঠে গিয়ে দেখেন তার সব স্বপ্ন শেষ। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি অফিসার সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি থাকে বরাবরই। যশোরে এবার রমজানের প্রথম দিনেই অতি জরুরি নিত্যপণ্য লেবু, শশা, বেগুনের দাম বাড়ে। চড়া ছিল মাছ মাংসের বাজারও, তবে বিভিন্ন নিত্যপণ্য আগের দামেই বিক্রি হয়। বাজারে লেবু ও শশার সরবরাহ সংকটের কথা বলেন বিক্রেতারা, তবে সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দাম নেয়ার দাবি ক্রেতাদের। মাছের বাজারে কিছু মাছ বাদে অধিকাংশ মাছই বিক্রি হয় আগের দামে। ছোলা, চিনি, সয়াবিন তেল, চাল, ডালসহ অন্যান্য নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি অনূর্ধ্ব-13 ক্রিকেট ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের আকস্মিক হামলায় এক আম্পায়ারের মৃত্যু হয়েছে। নিহত মানিক গুপ্ত দীর্ঘ 30 বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন বয়সভিত্তিক ও আঞ্চলিক ম্যাচে আম্পায়ারিং করতেন। হামলার সময় মাঠে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত মানিক গুপ্তকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এই ঘটনায় আরেক আম্পায়ার সহ কয়েকজন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। ঘটনায় ক্রিকেট অঙ্গনে শোক নেমে এসেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। আজ সেহরির শেষ সময় ভোর 5:13 এবং ইফতার সন্ধ্যা 6:05। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।